সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নবম পর্ব। তো এই পর্বে আমরা 9.7 এর কিছু অধ্যায়ের অঙ্ক দেখব। ইতিপূর্বে কিন্তু আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো সম্পূর্ণরূপে শেষ করেছি এবং ওই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ব্যবহার করে কিন্তু আমরা 9.7 করব। তো এখানে কিন্তু মূলত স্পর্শকের ঢাল কিভাবে বের করতে হবে ওই জিনিসটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ। বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা ধরে নিচ্ছি বক্ররেখার সমীকরণ y = f of x। তাহলে দেখো এই যে এরকম এই যে বক্ররেখা, তাহলে আমাকে যদি বলে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি এই বক্ররেখাটা হচ্ছে এই যে এইটা, তাহলে আমাকে বললো যে এই যে কোনো একটি পয়েন্টে x = a পয়েন্টে স্পর্শকের ঢাল বের করো। তো আমরা কিন্তু জানি যে এই স্পর্শকের ঢাল বের করার জন্য এই যে এই পয়েন্টে আমাদের একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। এবং আমরা মূল নিয়মে অন্তরীকরণে কিন্তু আমরা দেখেছি যে tan θ, tan θ সমান ছিল লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইড বাই h। তো এটাকে কিন্তু বলা হয়তো dy বাই dx। তার মানে বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল বলতে বোঝায়, স্পর্শকে ঢাল বলতে বোঝায় dy বাই dx এর মান। তো dy বাই dx সমান কিন্তু tan θ, এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল হচ্ছে dy বাই dx = tan θ। এই সূত্রটা প্রয়োগ করে আমাদেরকে অঙ্কগুলি করতে হবে। তো এখানে দেখো কিছু আছে, কতগুলি মানে অনুসিদ্ধান্ত আছে। সেটা হচ্ছে যদি স্পর্শকে দেখো স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে কিন্তু মধ্যবর্তী কোণ হচ্ছে 0। এই স্পর্শক কিন্তু x অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করে নাই। তাহলে সমান্তরাল হইলে স্পর্শক সমান্তরাল হইলে দেখো স্পর্শক সমান্তরাল হলে এই যে সমান্তরাল হলে আমরা কি পাই? θ = 0। তাহলে আমরা কি পাই? dy বাই dx tan 0 = 0। তার মানে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় dy বাই dx চলে আসবে 0। এবং স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয়, এই যে x অক্ষের উপর লম্ব হলে তো x অক্ষের উপর লম্ব মানে কি? মনে করো এই যে এরকম, তাহলে এই যে স্পর্শক x অক্ষের উপর লম্ব মানে 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে সেক্ষেত্রে 90 ডিগ্রি। সেক্ষেত্রে dy বাই dx কি আসবে? tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি। তো tan 90 ডিগ্রি মান কত? ইনফিনিটি, আমরা জানি ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে কিন্তু dy বাই dx আসবে ইনফিনিটি। ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো দেখো এরপরে আমরা অঙ্কগুলি দেখি। এসইউ আহমেদের বইয়ের সবগুলি অঙ্ক। প্রথম বলছে যে y = x³ - 3x + 2 স্পর্শকগুলো এত সমীকরণের মানে এত বক্ররেখার স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি y = x³ - 3x + 2। তাহলে আমার স্পর্শক, তাহলে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে? dy বাই dx বের করতে হবে। তো dy বাই dx যদি আমরা বের করি হবে 3x² মাইনাস হচ্ছে 3। তো স্পর্শকগুলি বলছে x অক্ষের সমান্তরাল। তাহলে এই যে x অক্ষের সমান্তরাল হলে আমরা কি পাই? dy বাই dx = 0। dy বাই dx = 0। তার মানে 3x² - 3 = 0। তাহলে আমরা এখানে 3 যদি কমন নেই থাকে x² - 1 = 0। তাহলে x² = 1। তাহলে x = কত? +-1। ঠিক আছে? তো x এর মানগুলি আমরা পাই গেছি। x এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু y এর মানগুলি চলে আসবে। তাহলে স্থানাঙ্কগুলি আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো x = 1 হলে, যে x = 1 হলে y এর মান কত আসে? দেখো 1 বসাই দাও, তাহলে 1 - 3 + 2, তাহলে কিন্তু আসতেছে 0। এবং x = -1 হলে, এই যে x = -1 হলে y কত আসবে? y আসবে -1 + 3 + 2, তাহলে আসতেছে 4। তাহলে বিন্দুগুলি আমরা কি পাচ্ছি? একটা হচ্ছে 1, 0 আর একটা হচ্ছে কি -1, 4।
এই যে আমরা বিন্দুগুলি পেয়ে গেলাম। তো আমাদের এটা শেষ হয়ে যাবে। এরপরে দেখো যে 7 নাম্বার বলছে যে y = x³ - 3x² - 2x + 1 বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ কত। ঠিক আছে, তো এটার জন্য দেখো আমাদের দেওয়া আছে 7 নাম্বার অঙ্কটা y = x³ - 3x²। তাহলে দেওয়া আছে y = x³ - 3x² - 2x প্লাস হচ্ছে 1, এটা দেওয়া আছে। তো বলছে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তার মানে হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা বক্ররেখা, তাহলে এটা এই যে সরি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ, অক্ষের সাথে মানে x অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এখানে বলা আছে যে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সঙ্গে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে মানে কি, মানে কিন্তু হচ্ছে 45 ডিগ্রি। এই যে স্পর্শক মনে করো এই যে এটা হচ্ছে বক্ররেখার সমীকরণ, এই বক্ররেখার স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ, তার মানে কি অবশ্যই 45 ডিগ্রি, কারণ এটা 45 ডিগ্রি হইলেই তো এটাও 45 ডিগ্রি হবে। তাহলে স্পর্শক কি করছে, x অক্ষের সাথে 45 ডিগ্রি, y অক্ষের সাথে 45 ডিগ্রি, আদারওয়াইজ তো সম্ভব না। এবং এখানে কিন্তু বলে নাই পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, তাহলে এটা এই পাশে হইতে পারে, এই পাশে যদি হয় এটাও 45 ডিগ্রি, এটাও কি 45 ডিগ্রি। তাহলে এই পাশে কিন্তু দেখো ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করছে কোণ, তাহলে এটা কিন্তু 10 পজিটিভ, এই পাশে কিন্তু 10 নেগেটিভ। ঠিক আছে, ঋণাত্মক দিকে 10 নেগেটিভ, তাহলে সমান সমান কোণ উৎপন্ন করে মানে অবশ্যই থিটার মান 45 ডিগ্রি আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা যেহেতু স্পর্শক, তাহলে dy/dx টা বের করে ফেলি 3x² - 6x - 2। তাহলে যেহেতু সমান সমান কোণ উৎপন্ন করছে, এই যে যেহেতু অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অতএব dy/dx = 10 45 ডিগ্রি প্লাস মাইনাস। ঠিক আছে, পজিটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দিকে হইতে পারে, ইকুয়াল টু +-1। তাহলে dy/dx আমরা কত পাইলাম, 3x² - 6x - 2 = +-1। তাহলে +1 নিয়ে কাজ করবো একবার, -1 নিয়ে কাজ করবো একবার। তাহলে আমরা প্লাস নিই প্রথমে, এই যে প্লাস নিয়ে কি পাই আমরা, 3x² - 6x মাইনাস, এই যে প্লাস নিলে এই পাশে এসে -3 হবে। তাহলে দেখো 3 কিন্তু কমন যায়, থাকে হলো x² - 2x - 1 = 0, এটা আসে। ঠিক আছে, দেন আমরা যদি আরো ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এখানে আসবে x² - 2x - 1 = 0। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে হবে -x আচ্ছা এখানে কিন্তু মিডল টার্ম হয় না, তাহলে আমাদেরকে ভ্যালুটা বের করতে হবে কিভাবে, x = 2b ± 2² - 4ab, তার মানে প্লাস হয়ে যাবে 4/2, 2 × 1 আর কি অ্যাকচুয়ালি, এটা আমরা পাই। তো এখান থেকে x এর মানটা আমরা কি পাচ্ছি, 2 ± এখানে হবে 8, 4 4 8 এটা, তো এখানে হবে 2 ± এইটাকে আমরা লিখতে পারি 2√2। হ্যাঁ, তো 2 কমন নিলে কাটা যায়, 1 ± √2। এটাই কিন্তু আমাদেরকে বুঝ বের করতে বলছে, তাহলে বুঝ কিন্তু আমরা পাই গেলাম 1 ± √2। ঠিক আছে, তাহলে আমরা একটা পাই গেলাম, এরপর আবার মাইনাস নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাইলাম, বুঝের মান x = 1 ± √2। দেন আমাদের আবার কাজ করতে হবে, এই যে আবার এই যে মাইনাস নিয়ে, এই যে মাইনাস নিয়ে আমরা কি পাই, 3x² - 6x - 1 হবে। হ্যাঁ, এটা তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি x এর মান কিন্তু আসবে 6 ± √36, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 4 12 / 2। তাহলে আমরা কিন্তু পাচ্ছি 6 ± 36 আর 12 কত, 48 হচ্ছে 3 × 16 = 48, মানে 4√2 লেখা যাবে। হ্যাঁ,
তাহলে আমরা যদি 4√2 লিখি, দেন কমন যাচ্ছে কি 2, থাকে 3 প্লাস মাইনাস √2, 3 প্লাস মাইনাস 2√2 ডিভাইড বাই 2, তাহলে 2 ক্যান্সেল, থাকে 3 প্লাস মাইনাস 2√2। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এই যে x এর মান 1 প্লাস মাইনাস √2 আর একটা হচ্ছে 3 প্লাস মাইনাস 2√2। আমরা বুঝগুলি পেয়ে গেলাম, আমাদের অঙ্ক শেষ। এরপরে দেখো আমাদের পরবর্তী অঙ্ক, সেটা হচ্ছে বাকিগুলি কিন্তু একই নিয়মের অঙ্ক। এটা হচ্ছে যে y = x² √1 - x² এর যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক বের করো। তাহলে এই স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো, y হচ্ছে x², এই যে x² প্লাস √1 - x², যে 1 - x²। তাহলে আমরা এটাকে যেহেতু স্পর্শকের ঢাল মানি হচ্ছে dy/dx আমাদের বের করতে হবে। তাহলে dy/dx হবে 2x প্লাস √x কে ডেরিভেটিভ করলে 1/2√x, এই যে 2√x, আর এটা তো সরাসরি x না, চেইন রুলের মাধ্যমে আমরা বের করতে পারি, সেটা হবে -2x। তাহলে আমরা কি পাই, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2 কাটা x/√1 - x²। তাহলে যেহেতু দেখো x অক্ষের উপর লম্ব, যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাহলে এখানে থেকে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে 1 - x², এখানে হবে 2x √1 - x² - x। তো যেহেতু এই যে যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব, সুতরাং আমরা কি পাই, dy/dx = tan 90 ডিগ্রি = কিন্তু ইনফিনিটি মানে হচ্ছে 1/0, এটা আমরা লিখতে পারি। তার মানে হচ্ছে এই যে এটার মান 1/0, তার মানে শর্ত মতে আমরা কি পাই, 2x √1 - x² - x ডিভাইড বাই √1 - x² = 1/0, এটা আমরা পাই। ঠিক আছে, তো ফাইনালি আমরা যে এখানে ক্যালকুলেশন করি, আমাদের আসবে আর গুণ করলে এটা শূন্য হয়ে যাবে, এখানে 1 - x² = 0। তাহলে দুই পাশে স্কয়ার করে দিলাম আমরা, 1 - x² = 0, তাহলে আসবে x² = 1, তাহলে x কত, +-1। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে x এর মানগুলি বসাই দিলে y এর মান চলে আসবে। তাহলে x এর মান একবার +1, তাহলে এই যে x এর মান 1 হলে y এর মান কি আসে, y এর মান এই যে এখানে 1 বসলে এই অংশটা শূন্য, তাহলে y এর মানও কিন্তু 1। আবার x এর মান -1 হলে y এর মান কি আসতেছে, -1 +1 হয়ে যাবে, আর এখানে কিন্তু শূন্য, তার মানে 1। তার মানে বিন্দুগুলি আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে 1,1 আর একটা হচ্ছে -1,1, এই হচ্ছে আমাদের বিন্দুগুলি। ঠিক আছে, তো এগুলি আমরা পেয়ে গেলাম। দেন আমাদের দেখো কি হবে, ফাইনালি কি আসে দেখো, এরপরে বলছে যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে তাহলে তার পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, তো আমরা ধরে নিচ্ছি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আমরা জানি a = πr², এটা কিন্তু আমরা জানি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার সমানুপাতিক, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কি হবে, এই যে ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান হবে dA/dt equal to d/dt dt πr², এই যে এটা। তাহলে আমরা এখান থেকে কি পাই, π2r dr/dt, এটা কিন্তু আমরা পাই, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা সমান কি, কনস্ট্যান্ট k, অর্থাৎ আমরা পাচ্ছি কি dA/dt সমান 2πr dr/dt সমান হচ্ছে কনস্ট্যান্ট।
এটা আমরা পাচ্ছি। এখন পরিধি বৃদ্ধির হার আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি পরিধি, বৃত্তের পরিধি কি? পরিধি হচ্ছে পি ইকুয়ালস টু 2 পাই আর, এটা কিন্তু আমরা জানি। তাহলে পরিধি বৃদ্ধির হার কি হবে? ডিপি বাই ডিটি। এই যে ডিপি বাই ডিটি ইকুয়ালস টু 2 পাই ডি বাই ডিটি আর, তার মানে ডি আর বাই ডিটি। তাহলে দেখো এখান থেকে আমরা ডি আর বাই ডিটির মানটা কি পাই? এই যে এখান থেকে ডি আর বাই ডিটির মান কিন্তু কে বাই 2 পাই আর। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 পাই ইন্টু কে বাই 2 পাই আর। এই যে তাহলে 2 পাই কাটা, তাহলে কে বাই আর থাকে। তাহলে আমাকে বলছে যে ব্যাসার্ধ, এই যে পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, ফাইনালি আমাদের আসতেছে এই যে পরিধি বৃদ্ধির হার ডিপি বাই ডিটি ইকুয়ালস টু কে বাই আর। তা কে তো কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি ডি বাই ডিটি সমানুপাতিক 1 বাই আর। এই যে তার মানে পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, প্রমাণিত। ঠিক আছে, তো আমরা আরেকটা অঙ্ক দেখবো এখানে, ওইটাও ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এগুলি আমাদের শেষ হয়ে গেছে। আরেকটা অঙ্ক দেখবো, দেখো এটা হচ্ছে আমাদের বইয়ের 20 নাম্বার। হ্যাঁ, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, 20 নাম্বার অঙ্ক বলছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বাড়ে, ব্যাসার্ধ সমহারে বাড়ে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক, ঠিক আছে, এটা আমাদেরকে সলিউশন করতে হবে। তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে যদি বাড়ে, তাহলে আমরা ধরে নিচ্ছি, এই যে দেখো সলিউশন, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হারটা কি হবে? এই যে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হার কি হবে? ডিআর বাই ডিটি। এই যে ডিআর বাই ডিটি ইকুয়ালস টু কিন্তু কনস্ট্যান্ট, ইকুয়ালস টু ধ্রুবক, এটাকে আমরা ধরে নিলাম 1 নাম্বার। তাহলে আমাকে বলছে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল এর সমান পাই আর স্কয়ার। এই যে পাই আর স্কয়ার। তো বৃদ্ধির হারটা কি হবে? ডিএ বাই ডিটি ইকুয়ালস টু ডি বাই ডিটি পাই আর স্কয়ার। এই যে এটা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? পাই 2 আর ডিআর বাই ডিটি। এই যে, তো ডিআর বাই ডিটি সমান কি? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটা আমরা বসাই দিই। তাহলে আমরা কি পাচ্ছি? ডিএ বাই ডিটি, যে ডিএ বাই ডিটি ইকুয়ালস টু 2 পাই আর। এই যে 2 পাই আর, এটা কিন্তু কনস্ট্যান্ট। এই যে ডিআর বাই ডিটি কনস্ট্যান্ট, তাহলে আমরা পাচ্ছি 2 পাই কে ইন্টু আর। তো 2 পাই কে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কি জানি? কি আসে? সমানুপাতিক চিহ্ন আসে, এই যে আর। এটাই অ্যান্সার। তো আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক। এরপরে আমরা 9.8 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।